সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচিং। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। আছেন ওয়াকার এ চৌধুরী, এমডিও সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ওয়াকার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন হাসান মাহমুদ বিপ্লব, আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়াকার ভাই, বাজার খুব ইতিবাচক। প্রতিদিন যে পরিমাণে বাড়ছে বাজার, অনেকেই মুনাফা থাকার পরে যে সেল দিচ্ছেন, মুনাফা নিয়ে নিচ্ছেন, তারপরেও কিন্তু ওই শেয়ারের দাম সেভাবে পড়ছে না। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আরেকটা উচ্চতায় বেড়ে যাচ্ছে বাজার। এটিকে সবাই বলছেন যে নতুন নতুন ফান্ড ঢুকছে, কিন্তু যে পরিমাণে ফান্ড ঢুকছে সে পরিমাণে কি বাজার বাড়ছে? মানে এটার সামঞ্জস্যটা কতটুকু? আপনার কি মনে হয় সার্বিক বাজার বিশ্লেষণ করে? ধন্যবাদ আপনাকে। অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার আমি আপনাকে আগেও বলেছি যে 2017 আমরা দেখছি as a year of growth, not only for the capital market, as a whole বাংলাদেশ ইকোনমিতে, বিকজ আপনার 2000 আমরা দেখছি যে 2018 শেষের দিকে আপনার ইলেকশনটা হবে। যে কয়েকটা লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপে বা যে কোনো যে গভর্নমেন্টের যে বড় বড় প্রজেক্টগুলি হাত দিয়ে যেগুলি আপনার, যেমন পদ্মা ব্রিজ আছে, আপনার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, আপনার রোডস অ্যান্ড হাইওয়েজ হচ্ছে, আরও কিছু কিছু আপনার যেমন আমাদের দেশের সঙ্গে চায়না, ইন্ডিয়া, যাদের একটা আমরা যে ধরনের যে প্রজেক্টগুলি আসছে আপনার অন G2G বেসিসে, তো সেগুলি থেকেও আপনার দেখা যায়। এবং আপনি দেখেন গত 4-5 বছর ধরে আমাদের বাম্পার ক্রপ interest, আপনার রেমিটেন্স has gone up in spite of all the hindrances. আপনি দেখেন এক্সপোর্টের ক্ষেত্রে যেমন যেমন মেজর গার্মেন্টসে বলেন, রেডিমেড গার্মেন্টস আপনি বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, ম্যানুফ্যাকচারিংয়ে টয়েস, শুজ, বেশ কিছু পজিটিভ ইঙ্গিত আছে। আপনার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটে কিছু উই হ্যাভ সিন সাম রিস্ট্রেন্টস। তারপরে বলবো যে এখন যেটা হচ্ছে যে গত বছর যে বাংলাদেশ ব্যাংক যে আপনার ক্যাপিটাল মার্কেটে এখানে আসছি আমি, যে ধরনের রিফর্মগুলি করেছিল অন দি এক্সপোজার ইয়েতে, সেইটার আপনার কিছু বেনিফিট দেখছি। আর যেটা দেখছি যে রিসেন্টলি দেখেন গত বছরের শুরুর থেকে মার্কেট ছিল 250 কোটি টাকার মতো ছিল। আমরা এপ্রিল থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত দেখলাম যে ওটা 400 লেভেলে চলে এসছে। অগস্টের পর থেকে আপনার 750-800 একটা স্টেডি ছিল। এখন দেখছি যে এটা 1000-1200 কোটি টাকা, এবং আমরা দেখেছি 1700। এই মার্কেট কিন্তু এখন ধরেন 2010-এর সঙ্গে 2010-11-10-এর সময় দেখেন মার্কেট ছিল 48 বিলিয়নে ছিল। দ্যাট ওয়াজ রিয়েলি হাইপড আপ মার্কেট। এখন এটা এসছে 42 বিলিয়ন। ইটস আ রাইট স্ট্রাকচার ফর দিস আমাদের মার্কেট এখনও ছোটো, কিন্তু এখনও চ্যালেঞ্জ আছে, ভালো ভালো স্ক্রিপ্টের অভাব, লার্জ স্ক্রিপ্টের অভাব আছে। কিন্তু অ্যাটলিস্ট 20টা থেকে 30টা স্টক কিন্তু রিয়েলি ইন্টারেস্টিং, অ্যান্ড এখনও কিন্তু বলবো যে ইটস এ গুড টাইম টু ইনভেস্ট। একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যেটা হলো যে এটা ইনভেস্টরদের জন্য জেনে বুঝে একটু ইনভেস্ট করা উচিত। মার্জিনের ব্যাপারে আমার একটা ইয়ে ছিল যে দেখেন যে গতবারের ক্র্যাশে মার্জিন প্লেড না ক্যান্সারের রোলটা, যেমন ইনস্টিটিউশনগুলিও মার্জিন আপনার আমি ধরেন 1:0.5, 1:1, ওইটার থেকেও আমার যেটা হলো যে এবিলিটি, আমরা কাকে ঋণ দিচ্ছি, এটা তো একটা ঋণ। তো সো আমরা যেটা মানি মার্কেটে যেটা আপনার যে কোনো কর্পোরেট লোন, হোম লোন আর রিটেল লোন যাওয়ার সময় যে ধরনের ফিরিস্তি দেওয়া হয়, ডিউ ডিলিজেন্স করা হয়, KPI করা হয়, এই ক্ষেত্রে সাধারণত এগুলি করা হয় নাই। যার জন্য আপনার অ্যাকাউন্ট খোলা মাত্রই, চাহিদা মাত্রই আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি আমাকে 15 টাকা দিলেন। কোন বেসিসে দিলেন? আমারও কি ওই এবিলিটি আছে কিনা, ইনভেস্টারদের ওই এবিলিটি আছে নাকি, ওই ধরনের KPIগুলি করা হয় নাই। এখন কিন্তু ইনস্টিটিউশনগুলি করা উচিত। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, বেশিরভাগ ইনস্টিটিউশন করেছে যে তারা ইন্টারেস্ট রেটটাকে হালাল করার জন্য তারা কিন্তু দে ডিডন্ট অ্যাড্রেস দ্যাট ইস্যু। কিন্তু একমাত্র আমার জানা মাত্র IDLC শুরুতেই করেছে, পরে গত বছরে বা এর আগের বছরে সিটি ব্যাংক কিছু করেছে। এছাড়া কিন্তু অনেকেই করেন, এবং আমি আর নাম আনতে চাচ্ছি না, অনেকগুলো ইনস্টিটিউশন হ্যাভ ফরেন ফর দিস। কিন্তু এখন আপনার 6,500 কোটি টাকার মধ্যে আমাদের মার্জিনের নেগেটিভ ইকুইটি ছিল। হয়তো এখন এই সার্জে হয়তো 20% বা 30%-এর মতো একটা কারেক্টিভ এসছে, এবং ওই টাকাটা এসছে প্লাস
কিছু কিছু ফ্রেশ আপনার যেগুলি ইকুইটি আটকে ছিল অন দি ব্যাংকিং এক্সপোজারের ক্ষেত্রে ওই টাকাগুলি এসছে। সো আরও কিছু ফ্রেশ ফান্ড এসে, বিদেশি বিনিয়োগ এসছে, অত লেভেলে আসেনি কিন্তু, বাট ইটস ওয়েলকাম। এখন মার্কেট লুকস, আমাদের যেটা কনসার্ন হলো, আমরা এর মধ্যে দেখছি কিছু মিড ক্যাপ এবং সাম লো ক্যাপ শেয়ারস অ্যাবনর্মালিটি দেখেছি। এগুলি এসএসসি কাছে একটাই, এসএসসি এবং ডিএসসি এন্ড সিএসসির কাছে একটাই মিনতি যে এইগুলিকে একটু দেখা উচিত এবং আরও একটু ভিজিলেন্সটাকে একটু বাড়ানো উচিত। জি বিপ্লব ভাই, বর্তমান 2010-এর যে বাজার, সেই বাজারের সাথে যদি এখন কম্পেয়ার করেন যে প্রায় 3.5 গুণ শেয়ার আমরা দেখছি, তো সেই হিসাব করলে এই বাজারের যে টার্নওভার সেটাই 2000 কোটি টাকার নিচে এখনো। এইটা তো মানে একটা যৌক্তিক পর্যায়ে না, এটা তো 4000-5000 কোটি টাকার বাজার হওয়ার কথা নাকি? বাজারের যে আপনি যদি ইনহেরেন্ট স্ট্রেংথ ধরতেন 2010-এ যে আমরা কিন্তু বড় ডিবাকল হয়েছিল, মানে তখন যে 3000 কোটি টাকা টার্নওভার ছিল সেটা কিন্তু যৌক্তিক ছিল না, মানে তখনকার শেয়ারের তুলনায় সেটা ওভার ছিল। এখন যেটা আছে এটা কিন্তু বাজারের জন্য টার্নওভারটা যৌক্তিক, কিন্তু প্রবলেম হয়ে গেছে যেটি ওয়াকার ভাই বললেন, আমি সহমত, কয়েকটা ভালো ইস্যু আনতে হবে, অ্যাটলিস্ট 2টা মাল্টিন্যাশনাল, 4-5টা ভালো গভর্নমেন্ট লার্জ ক্যাপ যদি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আবারও স্ক্রিপ সংকটে টাকা ঢুকছে, লো ক্যাপ মিড ক্যাপ এমন রেটে যাবে, এবং যেটা হয় যে আপনার যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালুর বাইরে যদি দ্বিগুণ তিনগুণ হয়ে যায় আবার সেম ভ্যালুতে ফিরে আসবে, তখন কিন্তু বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এবং ওনার সাথে আমি একমত যে অনেকগুলি ইনস্টিটিউশন 18-20% ইন্টারেস্ট নিচ্ছে, কিন্তু এখন পার্সোনাল লোনেরও ইন্টারেস্ট চলে আসছে 9.9, এবং শুধু নিচ্ছে তাই না, ডে টু ডে অনেক হাউসও ইন্টারেস্ট কাউন্ট করে। বিনিয়োগকারীরা হয়তো বুঝতে পারেন না। এখন আপনার কথা হচ্ছে আমার মার্জিন রুল বুঝতে পারলেও কিছু করার নেই, তো যারা না বিনিয়োগকারীদের আমি আপনাকে কথা বলছি, যারা নিয়ে রেখেছে তাদের কথা আলাদা, কিন্তু এখন নতুন অনেক বিনিয়োগকারী এসেও কিন্তু বাজারে আরেকটা জিনিস হচ্ছে, সেটি হচ্ছে নিয়মের বাইরেও কিন্তু প্রচুর আপনার এই ফান্ড, বিশেষ করে মার্জিন রুল, আবার কিছু কিছু ইনস্টিটিউট এই ডেঞ্জারাস খেলায় মেতে উঠছে। কেন আপনাকে বলছি, যখন বাজার বাড়ে তখন কিন্তু আপনার লোন যে দিচ্ছে সে সিকিউর, যে নিচ্ছে সে সিকিউর, তার লাভ বেশি হচ্ছে, কিন্তু রিভার্সটা হলেই এই যে 6500 কোটি টাকার ইকুইটিকে বাঁচাতে যে বাংলাদেশ ব্যাংককে ছাড় দিতে হচ্ছে, গভর্নমেন্টকে ছাড় দিতে, এতদিনের রাস্তায় আপনি একটা বাজার তৈরি করেছেন। বাজার উনি যেমন বলে, আমি এখনও বলছি এবার ভয় একটু কম, কি এখনও বাজারের পি কিন্তু 17, 2010 সালে কিন্তু এটা 30 পার হয়ে গিয়েছিল, মানে সার্বিক বাজারের। কিন্তু এই বাজারেও আপনি দেখবেন অনেক শেয়ারের পি 100-150 আছে, আবার 7-8ও আছে। এখন ব্যাংকিং শেয়ার ধরেন অনেকগুলো ব্যাংক দেখে 30-40% বাড়ার পরেও পি 8-9, এগুলিতে আমি কোনো মানে দেখছি। ব্যাংক তো লার্জ ক্যাপ, মানে অনেক ব্যাংকও 50% বেড়েছে বা অনেক ভালো কোম্পানি বেড়েছে, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এর মাঝখানে কিন্তু অনেক দুর্বল কোম্পানি যে ডিভিডেন্ড দিতে পারে না, বা অনেক কোম্পানি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেও 1.5 বছরে আপনি জানেন যে 2-1টা কোম্পানি ডিভিডেন্ড বিনিয়োগকারীরা পাচ্ছে না, যেটি আমরা আলোচনা করছিলাম। যে এখন ঘটনা হচ্ছে, তার মানে কি, তার মানে দিনের শেষে সক্ষমতা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড। আজকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, উনি অ্যাসেট ম্যানেজমেন্ট বলছি না, কারণ হচ্ছে কি এখন ওনারা নতুন করে চিন্তা করেছেন, এবং নতুন যারা আসছেন তারা দেখছেন যে পুরনোদের কিন্তু একটা ফান্ডও আর আসছে না, সে রেস বলেন গ্রামীণ বলেন। কারণ কি, কারণ বর্তমানদের পারফরমেন্স কিন্তু আসলে আপনি ভ্যানগার্ড বলেন বা সাউথ ইস্ট ব্যাংক, যারা এনএলআই যারা পরিচালনা করেন, এদের যে এই 2টা মিউচুয়াল ফান্ড কিন্তু 3 বছর ধরে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পর এনারা যদি কালকে আরেকটা ফান্ড আনে এটি কিন্তু সাবস্ক্রাইবড হবে, বা উনি যে 9 মাসে যে ডিভিডেন্ড দিয়েছে, আপনি যারা ভালো ডিভিডেন্ড দেবে এবং এখনও 20-25টা শেয়ার আন্ডার ভ্যালু বাজারে বিনিয়োগ করা যায়, যেটি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন দেখে শুনে বিনিয়োগ করবেন, আর বিনিয়োগে লস খেলেই অর্থমন্ত্রী দায়ী, প্রাইম মিনিস্টার দায়ী, সরকার দায়ী, এটা বলা যাবে না। মানে টাকা ধরেন আপনি 1 টাকায় যদি 10 টাকা লাভ হয় তাহলে কিন্তু এটি করমুক্ত, সরকার কিন্তু কিছু পাচ্ছে না। তার মানে আপনার বিনিয়োগ, আপনারই লাভ এবং লোকসান দুইটাই আপনি এখন কিন্তু 100% গেনে অনেক শেয়ার কিনছেন, যেটি জাস্ট টু অ্যাড করার জন্য আরও কিছু যে এসএসসি যে ওভার দ্য ইয়ার্স গত 3-4 বছরে প্রেজেন্ট এসএসসি সাধুবাদ দেওয়া উচিত, কিছু কিছু রিয়েক্টিভ মেজারমেন্ট তারা নিয়েছে, যেমন আপনার ফাইন্যান্সিয়াল রিফর্ম অ্যাক্টটা এখন ইটস এ রিয়েলিটি নাও, রিপোর্টিংটাকে অনেক স্ট্রং করে ফেলেছে, ভিজিলেন্সটাকে আগের থেকে অনেক বেশি হয়েছে আপনার, এবং সো এখন কিন্তু প্রতি কোয়ার্টারলি একটা কিন্তু ডিসক্লোজার, আগে এগুলি ছিল না কিন্তু। সো এই জিনিসগুলি কিন্তু দিস আর অল গুড থিংস। আর বাংলাদেশ বাজারে যেটা আপনি বললেন যে 4000-5000 কোটি টাকা, এই বাজারে একটা সবচেয়ে মৌলিক একটা সমস্যা হচ্ছে ল্যাক অফ ইকুইটি।
আপনি দেখেন যখন 2000 আবার যদি 11তে ওই সময় যদি টানি বাংলাদেশের জিডিপি ছিল 150 বিলিয়ন। বাংলাদেশ জিডিপি ইজ গ্রোয়িং অ্যারাউন্ড 6.5%। সো আপনার এখন এবং তখনও ছিল আমাদের বাজার ছিল তখন 48 বিলিয়ন, এখন আমাদের জিডিপি হলো 250 বিলিয়ন, বাজার হলো 42 বিলিয়নে এসে ভালো, কিন্তু আমাদের ইকুইটি কত? অনলি 2 বিলিয়ন। দ্য রিজন ইজ ল্যাক অফ ট্রাস্ট, ল্যাক অফ আপনার এখানে হলো যে মোর রিটেল individuals than the corporate body is only 23%. It's a typical আপনার ইমার্জিং মার্কেটে বিদেশি বিনিয়োগী এখানে আসে না, কিন্তু বিকজ তারা যখন দেখছে রিস্কের দিক থেকে এখনও আমাদের এটা ওরকম ওই লেভেলের নাই। সো আরেকটা জিনিস ভালো স্ক্রিপ্ট নাই। আমরা এখন ধরেন জিপি আসার পরে মাত্র 17% অফ দি মার্কেট ক্যাপিটালাইজেশনের। এখন আমাদের দরকার সরকারকে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আছে, যেমন আপনার লিভার ব্রাদার্স আছে, আপনার বাংলাদেশ ব্যাংক, আপনার স্ট্যান্ডার্ড চার্টার, নেসলে, আমরা শুনছি রবি আসবে, এই ধরনের শেয়ারগুলিকে নিয়ে এই ধরনের কোম্পানিগুলিকে উদ্বুদ্ধ করা, তাদেরকে নিয়ে আসে বাজারমুখী করার জন্য, প্লাস যে গভর্নমেন্ট যে ইয়ে আছে ওই শেয়ারগুলি আরও অফলোড করা উচিত বাজারে, এবং বাংলাদেশের যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ যে কোম্পানিজগুলি আছে তাদেরকে উদ্বুদ্ধ করা এই মার্কেটে আনার জন্য। তখন দেখবেন যে বড় বড় স্ক্রিপ্ট যখন আসবে, ইনভেস্টর উইল হ্যাভ মোর আপনার অপরচুনিটিস টু ইনভেস্ট এবং এখন একটা যে নতুন একটা শুরু হয়েছে যে বিনিয়োগকারীদের জন্য আপনার যে দিস আর অল লং টার্ম অ্যান্ড উইল সি এ গুড ইয়ে। কিন্তু বিপ্লব ভাই, একটি জিনিস দেখছি যে আমরা প্রতিনিয়তই কিছু শেয়ারের যে পরিমাণে লাফিয়ে বাড়ছে, এটি হয়তো উঠতি বাজারে এটি কাম্য বা এটি হয়ে থাকে, কিন্তু এই সব শেয়ার থেকে যখন বড় বিনিয়োগকারীরা বের হয়ে যাবেন তখন কিন্তু ওই ডাউনের দিকটাও একইভাবে হয়তো পড়বে, এবং এক্ষেত্রে নতুন যারা বিনিয়োগকারী, এখানে সরকারের সর্বোচ্চ মহল থেকে সবাই কিন্তু একটি জিনিস বলছেন যে দেখে শুনে বিনিয়োগ করুন। আমি আপনাকে একটি কথা বলি, আমি কোনো শেয়ারের নাম যেহেতু বলবো না, একটি কোম্পানি হঠাৎ করে, এই মার্কেট কোনো বুমটুম ছিল না, হঠাৎ 80 টাকা থেকে 900 টাকা হয়েছিল, পড়তে ওটি আবার 200 টাকা 150 টাকায় নেমে এসেছিল, এখনও 150 টাকার ঘরে, কিন্তু 900 টাকায় যে বিনিয়োগকারী কিনেছিল তার অবস্থা কি? তখন বিভিন্ন ধরনের রিউমার হয়, এটি সবসময় হয় লো ক্যাপ অ্যান্ড মিড ক্যাপে। আপনি জিপি দিয়ে কিন্তু ওরকম রিউমার করতে পারবেন না, বা হাইডেলবার্গ লাফার্জ দিয়ে আপনি রাতারাতি রিউমার করলেও একটা হাইডেলবার্গ লাফার্জ বা ধরেন আপনার জিপিকে যদি আপনি মুভমেন্ট করাতে চান 50%, তাহলে কিন্তু 1-2 হাজার কোটি টাকা নেট ইনভেস্টমেন্ট করতে হবে। অনলি নেট ইনভেস্টমেন্ট হলেই, যেমন মোবিলের দাম বেড়েছে 80 টাকা থেকে 50% গ্রোথ, এখানে কিন্তু 300-400 কোটি টাকা নেট ইনভেস্টমেন্ট আছে এবং একটি টাকাও তোলা হয়নি, তোলা হলে আবার পড়ে যেত, কারণ এগুলি ফিউচার ভালো। মানে আমি যেটি বলতে চাচ্ছি যে এই সমস্ত কাজটাজিগুলি হয়ই হচ্ছে একেবারে লার্জ ক্যাপ, যেটা ধরেন 5 কোটি পেড আপ, 6 কোটি পেড আপ, 20 কোটি স্মল ক্যাপ। আর মিড ক্যাপের ক্ষেত্রে হয় কি, মিড ক্যাপেও কিছু দুর্বল কোম্পানি এই সুযোগটা নেয়, বাজারে যেহেতু টাকা আছে। আর বিনিয়োগকারীকে আমি এখান থেকে যতই বলি, বিনিয়োগকারী আজকে দেখছে আমি আজকে একটা শেয়ার কিনছি 40 টাকায়, 7 দিন পর এটার দাম 70 টাকা 80 টাকা, সে কি সেটা কিনবে? নাকি আপনি ধরেন হাইডেলবার্গ বা জিপি কিনে 10%ও লাভ হচ্ছে না? তার মানে বোঝা যাচ্ছে ফরেন ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ভালো যারা, তারা কিন্তু এখনও মুভমেন্টে নামেনি। মানে ভালো শেয়ারের দাম বাড়লেই বুঝবেন যে বাজারে কিন্তু সবাই অংশগ্রহণ করছে। এখনও কিন্তু কিছু ইনস্টিটিউট এবং ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীর অংশগ্রহণ খুব বেশি। এরা ব্যক্তি বিনিয়োগকারী বড় হতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মানে একজন ব্যক্তির 100-200 কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে তো ইনস্টিটিউটের মতো আচরণ করবে না। সে একটা শেয়ারকে নিয়েই দেখবেন যে 50% 100% বাড়িয়ে ফেললো। কিন্তু একটা ফরেন যে পোর্টফোলিও সর্বোচ্চ আছে ব্র্যাক ইপিএল এর কাছে, ওরা কি একটা শেয়ারে বিনিয়োগ করেছে? $1 বিলিয়ন অবশ্যই একটা শেয়ারে করেনি, করা সম্ভব না, দেখা যাচ্ছে 10টা পোর্টফোলিওতে করেছে। তার মানে তারা যৌক্তিক আচরণ করে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 6 মাস আগে রেট দেখেন, যেগুলি 50%-এর উপরে উঠেছে এগুলি বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকেন। ওকে ভাই, এই বাজার যে প্রাইস সেটি আমি দেখব নাকি আমার যৌক্তিক প্রাইস দেখব? আপনি ধরেন 6 মাস আগে যে প্রাইস ছিল সেটি তো অনেকেই যৌক্তিক প্রাইসে ছিল না, কারণ বাজার খারাপ ছিল। এখন আমি যে বিনিয়োগ করছি সেই বিনিয়োগটা এই কোয়ার্টারে ইপিএস কেমন আসতে পারে বা যেগুলো এসেছে 2-1টা, সেগুলো দেখে বিনিয়োগ করাটা কি যৌক্তিক কিনা? Of course, but we go a little beyond that. এখন ধরেন বাজারে যেটা হচ্ছে যে সেন্টিমেন্টটা is a big factor, কিন্তু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ a big factor, এবং যেখানে
আমাদের বাজারে রিটেল ইনভেস্টরদের বেশি সংখ্যা বেশি। তো এখানে আরেকটা কম্পোনেন্ট জড়িত, এই যে ভাই বললো, বিপ্লব ভাই বলছে, আমি ওনার সুর ধরে বলছি, এখানে যে রিউমার বেসড এই আপনার এটার এই হচ্ছে এই প্ল্যানটা আসছে, এই প্ল্যানটার সঙ্গে এখনো প্ল্যানটা আসেই নেই, ওটার জন্য আপনার ওইরকম ইপিএস যার জন্য আমরা যখন দেখি যে উই ট্রাই টু গো আ লিটল ডিপার অন দিস, যে আসলে কারা উদ্যোক্তা, তাদের ম্যানেজমেন্টটা কীরকম, ওরা কোন সেক্টরে আছে, ওই সেক্টরিয়াল গ্রোথটা কীরকম, এবং আমরা আজকে যেহেতু রিপোর্টিং করতে হয়, ইটস মাচ ইজিয়ার, সো ইউ ক্যান ফাইন্ড আউট গত 3-4 বছরের তাদের ইয়েটা কীরকম, গ্রোথটা কীরকম হয়েছে, এই ম্যানেজমেন্ট এক্সপেন্সের সঙ্গে আর্নিংসগুলি কীরকম করে কমেছে বেড়েছে, ফোরকাস্টটা করি। যেমন আপনার যদি টেলিকমে দেখেন, টেলিকমে ইফ ইউ আর টকিং অ্যাবাউট প্রেজেন্ট, ইউর অলরেডি হিস্ট্রি। যে জায়গায় ছিলেন একটু অ্যাড করতে চাই যে বাজারে এই মুহূর্তে 78 পয়েন্ট আপ এবং আপনার ট্রেডও 1200 কোটি টাকা ছাড়িয়েছে। তো বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীদের আগ্রহটা ভালোই, এবং যদি এখন দেখেন যে বাজারে কিছু ভালো শেয়ারের দাম বাড়ছে, বিপ্লব ভাই যেটা বললেন যে ভালো শেয়ারের দাম বাড়লে বোঝা যাবে যে ইনস্টিটিউট পার্টিসিপেশন বেড়েছে। তো সেটি কি মনে হচ্ছে কিনা, আপনারা তো ফান্ড ম্যানেজার, আপনাদের কি মনে হচ্ছে? মানে এখন যারা বাইরে বসে আছেন অনেকেই দেখছে যে ব্রোকারেজ হাউসগুলোতে খোঁজ নিচ্ছেন, মার্চেন্ট ব্যাংকগুলোতে যাচ্ছেন, তো যারা নতুন করে আসতে যাচ্ছেন তারা শুধু ট্রেড বাড়ছে, ইন্ডেক্স বাড়ছে এটা দেখি কি আসবেন, নাকি তার জেনে শুনে আসা দরকার? সেই জানাশোনাটা আসলে কোন জায়গাটা? শুধু যে এই তথ্য যেগুলো দিচ্ছে ডিএসির ওয়েবসাইটে সেগুলোর সাথে বাড়তি কি যোগ করতে চান আপনি? এখন অনেক তথ্যই আসছে, ডিএসসি ওয়েবসাইট অনেক এনরিচড কম্পেয়ার টু বিফোর, বাট অফকোর্স বিনিয়োগকারীরা জেনে বুঝে আসা উচিত কিন্তু। এবং আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা লিটারেসি প্রোগ্রাম আছে তাদের নিশ্চয়, এসএসসি জাস্ট শুরু করেছে। আই ডিডন্ট গো ইনটু দিস, বাট আমি স্কিম থ্রু করে দেখেছি যে ইটস কোয়াইট গুড। সো সবারই উচিত একটু জেনে বুঝে ইয়ে করা। আর রিটেল ইনভেস্টরদের জন্য আমার মনে হয় ইট ইজ রিয়েলি টাইম for investing into আপনার mutual funds, because most of the funds are being traded at a very very low multiples। এখনো আমরা দেখেছি একটা, আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আপনার যেসব ফান্ডগুলি আপনার 4 টাকা 5 টাকা লেভেল আছে, অফকোর্স সবগুলিতে না, যাদের একটা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো একটা আপনার হিস্ট্রি আছে, এবং এখন আপনাদের কোয়ার্টারলি রিপোর্টিং করতে হয়, তো দেখতে আপনি কোয়ার্টারলি রিপোর্ট করলেই তো দেখতে পারবেন। উইকলি ন্যাব আমরা ডিক্লেয়ার করছি, বাট কোয়ার্টারলি রিপোর্টিং করতে হয়, এবং যেখানে ওই রিপোর্টিং এর মধ্যে আপনার লিস্টেড নন লিস্টেড কোন সবগুলো ইনভেস্টমেন্ট দিতে হয় কিন্তু, এবং সেখানে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন লেভেলে কেনা হয়েছে। সো একটা ফান্ড ম্যানেজারের ডেপথনেসটাকে বোঝা যায় কিন্তু ওই রিপোর্টিং এর মাধ্যমে। সো ওই সব বুঝে যখন দেখা যায় যে এই ফান্ডটা 5% বা 7% দেওয়ার পরেও এবিলিটি কীরকম সামনে মার্কেট গ্রোথের সঙ্গে, এটা কিন্তু ইটস নট এ রকেট সায়েন্স। তো ওইটা বুঝে করলে হবে কি, যেমন মিউচুয়াল ফান্ডে একটা সামষ্টিক ইনভেস্টমেন্ট কিন্তু, আপনি হয়তো জিপি একটা রিটেল ইনভেস্টমেন্ট, জিপি হাইডেলবার্গ, আপনার লাফার্জ বা আপনার এমজিএল, ইউপিজি, ওই আইডিএলসি, ব্র্যাক ব্যাংক, এই ধরনের শেয়ারগুলি, সিটি ব্যাংক, আপনি একসঙ্গে সবার কেনার পসিবিলিটি নাই। বাট when you're buying a fund, it's a weighted average কিন্তু, সেখানে সবই আছে, এবং সামষ্টিক রিটার্নগুলি ওরকম বুঝে কিন্তু, এবং মোস্ট অফ দ্য ফান্ডস কিন্তু এখন এনএভির নিচে ট্রেড হচ্ছে কিন্তু। হ্যাঁ, সো আপনার যেমন সো এই জিনিস এবং এখনও আন্ডার ভ্যালুড, 15-20% আন্ডার ভ্যালুড। সো এখনও এই বাজারও আমার একটা রেকমেন্ডেশন থাকবে, হাম্বল সাজেশন থাকবে, যে নট বিকজ আই এম ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, যে এখন বোধ হয় ইটস টাইম দ্যাট আপনার বুঝে শুনে ইনভেস্ট করা উচিত এবং ভালো শেয়ারে ইনভেস্ট করা উচিত। সো আমরা দেখেছি মধ্যখানে একটা গ্রোথ এসছে স্মল অ্যান্ড মিড ক্যাপ শেয়ারগুলিতে, এখন কিছু এক্সিট আসবে, এবং দেখেন যে যেগুলি বাড়ছে শেয়ারগুলি সব অন ফান্ডামেন্টালস কিন্তু। আপনার রিসেন্টলি যে জিপি যে সার্চটা হয়েছে, জিপি ইজ ইভেন অ্যাট দিস লেভেল ইটস এ ভেরি আন্ডার ভ্যালুড স্টক। হ্যাঁ, আইডিএলসি বেড়ে গেছে, আমরা দেখেন যে রাইটটা কিন্তু ফ্রি করে ফেলেছে, তারপর আই সি দ্য কাইন্ড অফ গ্রোথ দে হ্যাভ, এবং তারা দেখেন এই দুটো কোম্পানি, তারা যে ধরনের ইনভেস্টরদের ইনফরমেশনগুলি দেয়,
জিপি কিন্তু এই মার্কেটে ফার্স্ট শুরু করেছে যে কোয়ার্টারলি রিপোর্টিং ঠিক মতো করে দরকার নাই কিন্তু করছে, কিন্তু একটা এটাতে কাইন্ড অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং এই ধরনের জিনিস আরও আসা উচিত কিন্তু আরও ভালো ভালো কোম্পানির বোঝা যে স্টোরি লাইনগুলি বলা উচিত কিন্তু, এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনি দেখেন এইসব কোম্পানি কিন্তু চিফ ইনভেস্টার্স অফিসার আছে কিন্তু। সো দোজ থিংস আর অল গুড ফর দ্য ইনভেস্টার্স to look into and invest according to the merit of the company. So আমাদের এখনো আমরা যেমন we are still investing, আমরা কিন্তু প্রতিদিনই আমরা যাই না, আমরা we are going for long term investment, এবং আমাদের if you see in my into our website 20টা থেকে 30টা স্টক। জি বিপুল ভাই, একটি জিনিস হচ্ছে যে এর আগেও বিষয়টা এসেছে যে হস্তক্ষেপ এখন বাজারের মতো ছেড়ে দেওয়া উচিত। এটা 2010-এর পর কিন্তু সবাই বলছিলেন যে বাজারের মতো ছেড়ে দিলে হয়তো এই বাজার আরও আগেই এখান থেকে মুভ করতো, কিন্তু এখন যে অবস্থা বাজার দাঁড়িয়েছে সেই জায়গায় হস্তক্ষেপ কি কাম্য কিনা? আমরা বিভিন্ন সময় গুজব শুনি, যেটি শেয়ার বাজারে মতিঝিল পাড়ায় যে গুজবগুলো হয় একটা সময় দেখা যায় সেটি আসলে ঘটে। তো এই একটা গুজব আছে যে এখন হস্তক্ষেপের একটা বিষয় চলে আসছে। যে জিনিসটা হচ্ছে যেটি অনেকে মিলিয়ে ফেলেন রেগুলার ওয়ার্কের সাথে হস্তক্ষেপ। বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চে যায় যে টোটাল অডিট করে, তার মানে কি বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কাজে করে? রেগুলেটরকে দেখতে হবে যে কোনো একটা হাউস আসলেই গতবার যেটি শিক্ষা যে 10 সালে আসলে কোনো হস্তক্ষেপই হয়নি। একটা ব্যাংকের 10% সীমা ছিল, 30% 40% পর্যন্ত আপনার কিনে ফেলেছিল, 25% থেকে মানে এত বেশি ওভার ব্যাংকের এক্সপোজার হয়েছিল, এবং ব্যাংক দিয়ে যখন ক্র্যাশ ল্যান্ডিং করে দিল বিনিয়োগকারীরা ডুবে গেল। এখন আমার মতে যদি এসএসসির কোনো কোয়ারি থাকে বা কিছু থাকে, এটি যাতে গোপনে করা হয়, মানে যে কোনো একটা হাউসের যে কোনো একটা ব্রাঞ্চ থেকে তারা তাদের মতো করে যতটুকু রেগুলেটরি রিকোয়ারমেন্টস এটা তো তারা আইনত পারে, তারা এসে ওগুলি দেখে চেক করে চলে গেল, কিন্তু এটা পাবলিক হওয়া যাবে না। প্রথম কথা মতিঝিল পাড়ায় এই গুজবটা যাতে না হয়। দ্বিতীয়টা হচ্ছে ডিএসসির সাথেও আসলে ডিএসসির থেকে আসলে অনেক জিনিস ছড়িয়ে যায়, ডিএসসিকে না বলে সরাসরি এসএসসি আগেও বিভিন্ন হাউসে করছে। যে আপনি গত 1 বছর যে মার্কেট বাড়লো এর মাঝে কিন্তু প্রচুর তদন্ত হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখন মার্কেট খুব ওভারহিটেড। এই টাইমে যদি অনেকে গুজব ছড়াবার চিন্তা করে যে এসএসসি সব হাউসে যাবে, আমার আরেকটা অনুরোধ হচ্ছে একসাথে র্যান্ডম করেন, মানে টানা 10-15টা করলে প্যানিক সৃষ্টি হবে। প্যানিক হলে হবে কি, বাজার এখনও কিন্তু ওই লেভেলে আমরা বলতে পারবো না যে 2010-এর সাথে এবার বেসিক পার্থক্য হচ্ছে আজকে হয়তো পি 17 পয়েন্ট সামথিং, 10-এর সাথে 10-এ কিন্তু অত্যন্ত ঝুঁকি প্রথম আমরা বুঝছি প্রথম থেকেই ছিল, এখন হচ্ছে ঝুঁকি মিনিমাইজ করা, আরেকটা যাতে 10 না হয়। এই জন্যে প্রথম দায়িত্ব হচ্ছে 2-4টা ভালো স্ক্রিপ্ট আনা। যেমন একদিনে আপনি দেখেছেন যে ডেসকোর 10% শেয়ার বিক্রি হয়ে গেছে, আরও গভর্নমেন্ট শেয়ার বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় বলেছেন ওগুলি আনা 3-4টা। তারপর আপনি এই যে যেমন ধরেন ইসেরটা শেভরন তাদেরটা বেচতে চায়, এর অর্ধেক মার্কেট থেকে নিয়ে যাক, মার্কেট দেখবেন কুল ডাউন হয়ে যাবে, এভরিথিং উইল বি পজিটিভ। এবং একসাথে যাতে 5-10টা হাউসে মানে ওইভাবে জানিয়ে যাতে না হয়, কিন্তু তাদের রেগুলেটরের কাজ তো রেগুলেটরকে করতেই হবে, না হলে আবার বাজার যদি উত্থান হয়ে অনেকখানি কারেকশন হয় তখন কিন্তু আপনিই বলবেন যে রেগুলেটরের দায়িত্ব ছিল, এটা ছিল। হস্তক্ষেপ বলতে বোঝায় হচ্ছে যেটি তার কাজ না, আর নর্মাল কাজ যদি সে না করে তাহলে সেটা নেগলিজেন্স। এরকম কিছু বক্তব্য আমরা ডিএসসি বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পাই, যেটি হচ্ছে যে বাজার অনেক বেড়ে গেছে, এটা বাড়তে দেয়া যাবে না। এটি তো তার দায়িত্ব না, বাড়তে দেয়া যাবে না কমতে দেয়া যাবে না, তার দায়িত্ব বলে এসএসসি চেয়ারম্যান যেটি বলেছেন আমি সেটিতেই ফিরে যাই, ডিএসসি কে আমি ধরতে চাই না, রেগুলেটর বাংলাদেশে এসএসসি আর ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেছেন বাজার 10,000 হলেও কোনো সমস্যা নেই যদি না বাজারে অনিয়ম ঘটে। আমরা সেটাই থাকতে চাই, বাজারে ইন্ডেক্স 10,000 হবে না এটি নেমে আবার 4,000 হবে, এটি আমার দেখার ব্যাপার না। বাজারে কারসাজি ঠেকানো হচ্ছে এসএসসির কাজ, এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, এই দুটো কাজ করুক। ইন্ডেক্স কতটুকু হচ্ছে, বাজার বেশি বেড়েছে কিনা কমেছে, সারা পৃথিবীতে কেউ দেখে না। মানে ইন্ডিয়া 7,000 থেকে 21,000 হয়েছে, 21,000 থেকে 14,000 হয়েছে, এখন আবার 28,000। আমেরিকাও সেম ঘটেছে, তারা কিন্তু ইন্ডেক্স কত বা ওটা দেখে না, দেখে বাজারে কোনো অ্যানোমালিজ হলে সেটিকে আটকাবার চেষ্টা করে। সেটি অবশ্যই আমি আপনার মাধ্যমে এসএসসিকে বলবো, যেহেতু বাজার এখন অনেক বাড়ছে, কোনো অনিয়ম হচ্ছে নাকি সেটা দেখুক, কিন্তু বাজার ইন্ডেক্স কত হবে, বাজার কত বাড়বে, এটি বাজারের উপর ছেড়ে দেয়। এটাই তো ফ্রি মার্কেটের, এটি তো একটা মূল কথা। জাস্ট টু অ্যাড টু ইট, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইজ স্টিল we are still in the infancy stage. আমাদের জিডিপির only 18% or 20% is capital market. ইন্ডিয়াতে যদি তাকান 68%, আমেরিকাতে
ইজ জাস্ট ডাবল or triple. 200%, So এই জিনিসগুলি এখনো এটা বলার কারণ হলো যে স্টিল আ গ্রোথ পোটেনশিয়াল, যেটা কিন্তু আমাদের মাননীয় এসএসসি চেয়ারম্যান সাহেব কিন্তু ওনার যে রিসেন্টলি যে একটা যে 8 তারিখের প্রোগ্রামে উনি কিন্তু বলেছেন, এন্ড হি হ্যাজ অলসো ভিশন। এখন যেটা করা উচিত, উই নিড সাম মোর প্রোডাক্ট ইন দ্য মার্কেট। আমাদের মার্কেট ইজ বেসিক্যালি equity driven. I think it's a time that we should also explore ডেট মার্কেট, বন্ড মার্কেটটাকে। বন্ড আমরা দেখছি যে ক্ষুদ্র আপনার ওভার দ্য কাউন্টার ট্রেড হচ্ছে, কিন্তু এই জিনিসগুলি তো যখন হবে কি, যখন একটা মার্কেট একটা বিয়ারিশ মোডে যায় বা একটা কারেক্টিভ মোডে যায়, ইনভেস্টার্স গেট অ্যান অপরচুনিটি টু শিফট ফ্রম দ্য equity টু দ্য ডেট মার্কেট, অ্যান্ড একটা মার্কেট ডেপনেসটাকে অনেক বাড়িয়ে দেয়। এবং আমাদের ধরেন এখন এসএসসি কিছু ভালো ভালো মেজার দেওয়ার কথা, আমাদের কিন্তু মার্কেটের কিন্তু এখন আপনাদের এসএসসি ইজ র্যাঙ্কড এজ এ ট্রিপল এ রেটেড ইয়ে। সো আমাদেরকে বেশ কিছু ভালো ভালো, এমন বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ ইজ রেটেড অ্যাজ বিবি মাইনাস বাই আপনার এসএনপি। আমরা ভালো ভালো স্টোরি লাইন আছে। আমাদের এই সময়টা কিন্তু উচিত এই মার্কেটটাকে ডেভেলপমেন্ট করা যায়। আমরা উই অনলি টক অ্যাবাউট ডেরিভেটিভস আসলে আমি ব্যক্তিগত মনে করি আমরা মার্কেট লেভেলে বোথ ইনভেস্টর বলেন বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, উই আর নট রেডি ইয়েট, বাট ফর বন্ড উই আর রেডি নাও। এবং বন্ডটাকে আমাদের আরও যদি গ্রোথ বন্ড বা আপনার যে কিছু আপনার যেসব বন্ডের আপনার গ্রোথ বেশি হবে তাদেরকে আপনি ধরেন কুপন ইয়েটা কমায় দেন। আবার যে আপনার এইখানের মধ্যে ক্যাটাগরি A B C করে দিলে তখন ইনভেস্টররা পাবে যে তাদের মতো করে প্রেফারেন্স, তাদের মতো রিস্ক টেকিং এবিলিটি অনুযায়ী ওই ধরনের ইয়েতে চলে যাওয়ার জন্য। এটা হলো হবে কি ডেপনেসটা চলে আসে, কিন্তু যখন শেয়ারের দামটা অত্যধিক বেড়ে যাবে তখন তারা দে উইল অলসো শিফট টু দি বন্ড, এবং বন্ড হ্যাজ টু বি ট্রেডেড অন আ ডেইলি বেসিস। কিন্তু জি বিপ্লব ভাই, একটি বিষয় দেখছি যে আমরা বাজারে যারা আছেন তারা কিন্তু এই শেয়ারটি কিনবো যখন বেড়ে যায়, মানে অস্বাভাবিকভাবে বাড়ে, তখন কিন্তু বিনিয়োগকারীরা ঢোকে। ঠিক একইভাবে আপনি দেখেন যে যারা সাইড লাইনে বসে আছেন, হয়তো আপনার যারা পরিচিতই আছেন তারাই হয়তো জিজ্ঞেস করছেন যে বাজারে ঢুকবো। বাজার যখন অনেক বেশি বেড়ে যাবে তখন হয়তো তারা ঢুকে লোকসান করবেন। এই জায়গাটা আসলে এই সাইকোলজিক্যাল এই প্রবলেমটা আছে, কিন্তু সারা পৃথিবীতে আছে। কারণ শেয়ার বাজারে একটা প্রবলেম হচ্ছে, ধরেন আপনার একটা জমি আছে বা আপনি যে বাড়িতে থাকেন ফ্ল্যাটে, ওটি প্রতিনিয়ত কিন্তু আপনি জিজ্ঞেস করেন না আমার ফ্ল্যাটের দাম বাড়লো কি কমলো, বিকজ আপনি একটা হাউস থাকেন। শেয়ার বাজারে একটা বড় প্রবলেম হচ্ছে প্রতিদিন টিকারে আপনার দামটা যায়। মানুষের ব্যাপার হচ্ছে বাড়লেই ভাবে কি এটি আরও বাড়বে, আর কমার্স ক্ষেত্রে সেম যখন মার্কেট পড়ে কমার্স সাইকোলজি ভাবে কি একদম মনে পানি হয়ে যাবে যে কোনো দামে। এই জিপির মতো কোম্পানি 115-20 টাকায় বেচে চলে গেছে। আপনি যখন আমি 11-12 ধসের কথা বলছি, অলিম্পিকের মতো কোম্পানি 90 টাকায় বেচেছে, ফরেনাররা কিনেছে, 7 বছর বোনাসকে 700% গ্রোথে আছে, একটি শেয়ারে ফরেনাররা অফলোড করে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা ইন্ট্রিনসিক ভ্যালুটা জানি না, আর স্বাভাবিক যখন বাড়বে তখনই তো আসবে। যেই ব্যবসায়ী বাঙালি শুনে যে লাভ হয় বা যে কোনো দেশে তখন চলে যায়। আমাদের একটাই এখন, যেটি ওয়াকার ভাই বলছে আমি বলছি, এখনও 20টা থেকে 25টা শেয়ার আন্ডার ভ্যালুড আছে। ভালো কোম্পানি, ভালো ম্যানেজমেন্ট, ভালো ডিভিডেন্ড প্লাস মিউচুয়াল ফান্ডও কিছু আছে, কয়েকটা সেক্টরে ভেরি আন্ডার ভ্যালুড শেয়ার আছে আমি মনে করি, এবং কিছু গভর্নমেন্ট শেয়ার আসা উচিত। আপনারা দেখে শুনে ওগুলি কিনেন। মার্কেট যদি 500 পয়েন্টও পরে দেখবেন যে এইসব শেয়ারে 5% অনলি আপনার ইকুইটি ইরেজ হবে। আবার যখন মার্কেট রিবাউন্ড করবে, যেহেতু 17-18 সালে আমরা আশা করছি মার্কেট অনেক দূর যাবে, একটু রিবাউন্ডে আপনার টাকা চলে যাবে। কিন্তু একটা শেয়ার ছিল 20 টাকা, হয়েছে 100 টাকা, মানে 5% গ্রোথের পরে যদি আপনি কিনেন, বাজার কারেকশন হলে আপনি কিন্তু একেবারে অর্ধেক মানি হয়ে যাবে। এটি সারা পৃথিবীতে দেখা গেছে, যদি ফান্ডামেন্টাল না থাকে। আর ফান্ডামেন্টাল কজে যদি কোনো শেয়ার অনেকও বাড়ে, সেটি কিন্তু বাজার কারেকশনে কমবে না, এটি আমার বক্তব্য। একটি বিষয় হচ্ছে যে এই বিপ্লব ভাই যে কথাটা বলেন শেষের কথাটা, যে ফান্ডামেন্টালি যদি সে স্ট্রং হয়, তার ইপিএস এর গ্রোথ যদি থাকে, তাহলে সেই শেয়ারটা যে পর্যায়ে আছে সেই জায়গা থেকে নতুন প্রাইস ক্রিয়েট হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে 20 টাকা থেকে 40 টাকা হয়েছে, এই যে একটা বিষয়, এবং সেটি ধরেই দেখা যায় যে তদন্তগুলো হয়, বিভিন্ন জায়গায় রিউমারগুলো ছড়ায় যে আজকে বিএসএসসিতে মিটিং, আজকে হয়তো এটা নিয়ে তদন্ত হবে। এই সব বিষয়গুলো থেকে কখন বের হতে পারবে? আর একটা বিষয় হচ্ছে, আপনি যে
যারা বিনিয়োগকারীরা সচেতন, কিন্তু ঢাকার বিনিয়োগকারীরা সচেতন। আপনি ঢাকার বাইরে যদি যান, যে ব্রোকারেজ হাউসগুলো আছে সেখানে যদি বিনিয়োগকারীদের সাথে কথা বলেন, আপনি দেখতে পারবেন যে তারা মানে খুব বেশি জানে এটা বলা যায় না, এবং অনেকেই না জেনে ইপিএস কি সেটিও হয়তো অনেকেই জানেন না। তো ঢাকার বাইরে সচেতনতা বাড়ানোর সময় চলে আসছে কিনা? আমি একদম একমত আপনার সঙ্গে। রিসেন্টলি কিছু মেলা হয়েছে, উন্নয়ন মেলা। এটা কিন্তু ভেরি ভেরি কারেক্ট টাইম টু ডু ইট, এবং এটা কিন্তু আমি যেটা মনে করি এটা অন রেগুলার বেসিস করা উচিত। এবং ইনভেস্টরদের এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা আরও এটা ব্যাপ্তিকে আরও বাড়ানো যায়, এবং খালি রেগুলেটরের হাতে রাখলেই হবে না। আপনার ইনস্টিটিউশনসগুলি যারা এখানে মার্চেন্ট ব্যাংক আছে, ব্রোকারেজ আছে, স্পেশালি আমি ইনস্টিটিউশনাল যারা আছে তাদের উপর স্ট্রেস দেব বেশি, বিকজ সেখানে ওদেরও একটা দায়িত্ব আছে কিন্তু জিনিসটাকে মানে আমি যখন when I was a broker, I used to always talk to my investors, এবং আমি সবসময় বলতাম যে অ্যাটলিস্ট একটা দায়িত্ব থাকতো যে আমাদের কোম্পানি থেকে, ফ্রম গ্রিন ডেল্টা থেকে, যে ইনভেস্টরদের সবসময় আমরা কিন্তু বলতাম যে আমরা কী ধরনের স্টকে ইনভেস্ট করা উচিত, রেকমেন্ডেশন করতাম, হোয়াট ইজ দ্য ফোরকাস্ট। মার্কেট ক্র্যাশের আগে কিন্তু আই ওয়াজ গিভিং ফ্রম অগস্ট আমরা একটা রেড অ্যালার্ট ছিল কিন্তু। ওকে ভাই, এখন যে বড় ব্রোকারেজ হাউসগুলো 100 কোটি টাকা এখন টার্নওভার হচ্ছে, এরকম ব্রোকারেজ হাউসেও কিন্তু রিসার্চ টিম নেই। এরকম অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে, তাহলে তারা কিভাবে সাজেস্ট করবে একদম শেষ পর্যন্ত? আমার মনে হয় না, আমি যাদের এই যে আপনার বড় বড় যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু আছে না, সবার নেই, আমি যে নিয়ে বলছি। আচ্ছা, হয়তো প্রাইভেট, আমার মনে হয় এটা করা উচিত, এটা থাকাটাও এসেনশিয়াল কিন্তু। জি বিপ্লব ভাই 30 সেকেন্ডে যদি বলেন মার্কেট। আমি শুধু একটা কথা বলবো, মার্কেট যেটা বাড়ছে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার নাই, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আতঙ্কিত হওয়ার আছে। যদি ভুল প্রাইসে আপনি শেয়ার কেনেন আপনারই হাত পড়বে, যে কোনো মার্কেটে ধরা খেতে পারে। জি বিপ্লব ভাই এবং ওয়াকার ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, এবং যথারীতি 12টা 25-এ আমাদের প্রোগ্রামটি শুরু হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।